হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি কোষ বিভাজন, সেল ডিভিশন, জীববিজ্ঞান প্রথম পত্রের একটা টপিক। এবং আমরা আজকে থেকে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা নেওয়া শুরু করেছি এবং আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সব কিছুই শেষ করে দিব শুরু থেকে। ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি আমাদের প্রথম স্লাইডটা, যদি আমরা একটু ভালো করে দেখি। সো প্রথমে আমাদের আছে কোষ বিভাজন কি, তাই না? আমাদের এখানে প্রথমে দিয়ে দিয়েছে যে কোষ বিভাজনটা আসলে কি। তো আমরা যদি একটু দেখি যে প্রক্রিয়া জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি কোষ বিভাজন, তাই তো? আচ্ছা, সো আমরা যদি এখানে একটু দেখি যে একটা কোষ, এই কোষটা ভাগ হয়ে আমাদের দুইটা কোষে তৈরি হয়েছে, এখানে চারটা কোষও হইতে পারে। তোমরা সবাই জানো দুইটা হইলে সেটাকে আমরা বলি মাইটোসিস, চারটা হলে মায়োসিস বলি, তাই না? আচ্ছা, এখন এইখানে আমরা দেখতেছি এখানে একটা দেওয়া হয়েছে মাদার সেল, তাই না? মাদার সেলকে আমরা বাংলায় বলতেছি মাতৃকোষ। আর এখানে একটা দেওয়া হয়েছে ডটার সেল। ডটার সেলকে আমরা বাংলায় বলতেছি অপত্য কোষ। কি বলতেছি? অপত্য কোষ। এখন প্রশ্ন হচ্ছে মাতৃকোষ কাকে বলে আর অপত্য কোষ কাকে বলে, তাই না? আচ্ছা, সো মনে রাখবো আমরা যে কোষটা দেখো বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতেছে তাকে আমরা বলতেছি মাতৃকোষ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কোষ বিভাজিত হচ্ছে, তাহলে যে কোষটি আমাদের বিভাজিত হয় তাকে আমরা কি বলবো? মাতৃকোষ বলবো। আচ্ছা, এখন আমি যদি বলি অপত্য কোষ, তাহলে কাকে বলতেছি? দেখো, বিভাজনের ফলে সৃষ্ট যে দুইটা কোষ, এটাকে কিন্তু আমরা বলতেছি অপত্য কোষ। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে বিভাজনের ফলে সৃষ্ট কোষ, বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষ। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে বলতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে একটা প্রাণী দেখতে পাচ্ছি না, এই প্রাণীটা আমি কেন দিছি, এবার প্রশ্ন আসতে পারে। তো এই প্রাণীটাকে আমরা বলতেছি হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডার। কি বলতেছি এটাকে আমরা বলতেছি সামুদ্রিক স্যালামেন্ডার। ঠিক আছে, স্যালামেন্ডার। আচ্ছা, এবার এটার একটা বৈজ্ঞানিক নাম আছে। বৈজ্ঞানিক নামটা যদি আমরা লিখি সেটা হবে ট্রিটিউরাস ম্যাকিওলোসা। আচ্ছা, তো এটা কেন দিলাম? আচ্ছা, আমাদের কোষ বিভাজন সর্বপ্রথম কেউ না কেউ তো দেখছে, তাই না? এটা এখন আবিষ্কার তো বলতে পারবো না, আবিষ্কার কে করছে? মহান আল্লাহ তাআলা করছে, বাট এটা থেকে দেখছে প্রথম। তো আমরা যদি বলি যে এটাকে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে, এটাকে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোষ বিভাজন সর্বপ্রথম কে প্রত্যক্ষ করেন? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কোথায় প্রত্যক্ষ করেন? এই সামুদ্রিক স্যালামেন্ডারে সর্বপ্রথম প্রত্যক্ষ করেন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আসলে একটা কোষ বিভাজন কখন শুরু হচ্ছে, যখন আমাদের নিউক্লিয়াসের ডিএনএ এর সংখ্যাটা ডাবল হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের কি কোষ বিভাজন শুরু হচ্ছে। এখন দেখো, এখানে আমি বলছি নিউক্লিয়াসে ডিএনএ সংখ্যা। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, দেন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি আমাদের মানব দেহে ধরো এখানে একটা চিমটি দিছি, এখানে আমরা ব্যথা পাইছি এবং সেই উদ্দীপনাটা আমাদের ব্রেইন দিচ্ছে, তাই না? তো এই কোষ বিভাজনটা শুরু হওয়ার জন্য আমাদের একটা উদ্দীপনা দেয়, এই সকল পদার্থকে আমরা বলি মাইটোজেন। তাহলে আমরা মাইটোজেন কাকে বলতেছি? যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা দেয় তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মাইটোজেন। কি বলতেছি? মাইটোজেন। এখন এই মাইটোজেনটা আমাদের উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তাহলে আমাদের মাইটোজেনটা হবে হচ্ছে সাইটোকাইনিন। কি হবে? সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদ কোষে আমাদের মাইটোজেনটাকে আমরা কি বলতেছি? সাইটোকাইনিন। তাহলে প্রাণী কোষে কি হবে? প্রাণী কোষে মাইটোজেন আমাদের তিনটা থাকতেছে। ঠিক আছে, প্রাণী কোষে আমাদের তিনটা মাইটোজেন থাকতেছে। একটা হচ্ছে PDGF, একটা হচ্ছে EGF এন্ড লিম্ফোকাইনিন। এবার আমরা এটাকে কি বলতেছি? লিম্ফোকাইনিন। ঠিক আছে, ওকে,
সো এই হচ্ছে আমাদের মাইটোজেন পদার্থ যারা কোষ বিভাজন উদ্দীপনা দিচ্ছে। আমরা যদি সাইটোকাইনিনটা পড়তে পারি তাহলে এমসিকিউতে আমাদের প্রশ্ন এভাবে আসবে যে নিচের কোনটা উদ্ভিদ কোষে মাইটোজেন হিসেবে কাজ করে, একটা মনে রাখলেই কিন্তু হচ্ছে, বাট বাকিগুলো আমাদেরকে পড়তে হবে। এখন তোমরা প্রশ্ন করবে এখানে ইজিএফ কি, তারপরে পিডিজিএফ কি। পিডিজিএফটাকে ফুল মিনিংয়ে আমরা যদি বলি এটাকে বলতেছি প্লেটলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। এটা একটা আমাদের যৌগ যেটা আমাদেরকে রাসায়নিক পদার্থ যেটা আমাদের উদ্দীপনা দেয়। দেন ইজিএফ যদি আমরা বলি এটাকে বলবো হচ্ছে অ্যাপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। আর লিম্ফোকাইনিন, এগুলো হচ্ছে আমাদের মাইটোজেনিক পদার্থ। সো এই হচ্ছে গেল। দেন আমরা যদি একটু দেখি কোষ বিভাজনের প্রকারভেদ, তো কোষ বিভাজনটা আমাদের মেনলি 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। অ্যামাইটোসিসের অপর নামটা যদি আমরা জানি সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে আমরা বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক। এন্ড দেন আমরা মায়োসিসকে বলে থাকি হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। আশা করতেছি তোমরা সবাই জানো কেন এগুলাকে প্রত্যক্ষ বলা হয়, সমীকরণিক বলা হয়, হ্রাসমূলক বলা হয়। 9-10 থেকে আমরা পড়ে আসতেছি, তাই না? ওকে, তো দেন আমাদের আছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজনে জাম্প করার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, ইউনিক ক্রোমোজোম, তাই না? তো আমাদের প্রত্যেকটা প্রাণীরই ইউনিক ক্রোমোজোম থাকে কিছু। তোমরা জাস্ট সংখ্যাগুলো পড়ে ফেলবে এখান থেকে, হ্যাঁ। যেমন আমরা যদি বলি মানুষের কয়টা আছে, মানুষের আছে হচ্ছে তোমার 23টা। আর আমরা যদি চিন্তা করি ফলের মাছের কয়টা আছে, ফলের মাছের আছে 4টা। কয়টা? ফলের মাছের 4টা। আচ্ছা, ইংলিশ বাংলা মিক্স করে ফেলছি, তাই না? ফলের মাছের এখানে হবে কয়টা? 4টা। এখানে 4 দিলাম। ওকে, দেন আমরা চলে যাই অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা কাকে বলতেছি? দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি ভাগ হয়ে 2টা অপত্য কোষের তৈরি করে তাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো আমরা এখান থেকে যদি দেখি কিরকম প্রশ্ন আসতে পারে, ফার্স্ট প্রশ্ন এই হাইলাইট থেকে আসবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কার বিভাজনটা ঘটতেছে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, শুধু নিউক্লিয়াস, শুধু ক্রোমোজোম, তাই না? তখন আমাদের অ্যান্সার কি করতে হবে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন ঘটতেছে, ঠিক আছে। দেন আমাদের এখানে দেখো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই। এখন জটিল মাধ্যমিক পর্যায় বলতে আমরা কি বুঝতেছি? ধরো আমি যদি মাইটোসিসের কথা বলি, এটা হওয়ার জন্য 5টা ধাপ অতিক্রম করতে হয়। আমরা যদি মায়োসিসের কথা বলি, এটা তো আরো বিশাল প্যাচ, এটার আবার 1 আছে, 2 আছে, 1-এর আবার এই 5টা ধাপের 1, 2 আছে, ওই 1-এর আবার 5টা করে ধাপ আছে। তো বিশাল জটিল একটা প্রক্রিয়া না? বাট আমরা যদি অ্যামাইটোসিসটা দেখি, দেখো এখানে একটা কোষ, মাঝখানে একটা কনস্ট্রিকশন হচ্ছে, কনস্ট্রিকশন মানে কি? খাজ। দেন 2টা ভাগ হয়ে 2টা কোষ তৈরি করে ফেলতেছে। খুবই ইজি একটা প্রক্রিয়া, এবং আমাদের 2টা অপত্য কোষ। তো এখান থেকে এই 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যে কোন কোষ বিভাজনটা কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই হয়, তাই না? অ্যামাইটোসিসটা হচ্ছে। দেন আমাদের আছে অ্যামাইটোসিস কোথায় হচ্ছে। খুবই 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 বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এটা, ঠিক আছে। মানে 3 স্টার একটা টপিক। তো আমরা যদি এক কথায় বলি, এগুলা মেইনলি হবে হচ্ছে তোমার এককোষী জীবে। কোথায় হবে? এককোষী জীবে। এখন আমার এককোষী জীব কি কি হতে পারে? এককোষী জীব আমি যদি বলি, আমার ইস্ট হতে পারে একটা এককোষী জীব, অ্যামিবা হতে পারে একটা এককোষী জীব, তাই না? এছাড়া আমরা যদি চিন্তা করি ব্যাকটেরিয়াতেও হতে পারে, ঠিক আছে। ব্যাকটেরিয়া যদিও এককোষী না, এটা আদিকোষী, বাট ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস হয়। এখন ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস বলতে, ব্যাকটেরিয়াতে আমাদের মেইনলি হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া। ব্যাকটেরিয়াতে আমাদের মেইনলি কি হচ্ছে? দ্বিভাজন প্রক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি হচ্ছে বাইনারি ফিশন হচ্ছে, ঠিক আছে এখানে। এখন তাহলে এটাকে কেন আমরা অ্যামাইটোসিসের ভিতর রাখতেছি? কারণ এই যে বাইনারি ফিশন এবং অ্যামাইটোসিস দুইটা একদমই সেম টু আমাদের অ্যামাইটোসিস, বুঝছো? এই কারণে এটাকে আমরা অ্যামাইটোসিসের ভিতরে রাখতেছি। সো এইগুলো হচ্ছে আমাদের বইয়ের ভিতর দেওয়া আছে, বা বইয়ের বাইরে থেকে আমাদের কিছু আমরা জানবো। উদাহরণস্বরূপ আমাদের প্রোটোজোয়াতে হচ্ছে, ঠিক আছে। আমরা জানি প্রোটোজোয়া একটি রাজ্য আছে প্রাণী জগতে। তো এই প্রোটোজোয়া যাদের আছে, প্রোটোজোয়ানরা, তাদের মধ্যে অ্যামাইটোসিস হচ্ছে। দেন কি আর কোথায় হয়? আমাদের নীলাভ সবুজ শৈবালে হচ্ছে। কোথায়? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, এটাকে আমাদের আরেকটা নামে আমরা জানি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কি বলি? সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু উদাহরণস্বরূপ জানি যে আমাদের কোনটা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, তো
ক্ল্যামাইডোমোনাস। এখন বলবা ক্ল্যামাইডোমোনাস কি, এটা আমরা যখন শৈবাল চ্যাপ্টারটা আমরা পড়াবো তখন দেখতে পারবা, যদিও এটা শর্ট সিলেবাসের একটা বাইরের চ্যাপ্টার, ঠিক আছে। আর কি কোথাও হয়, আমাদের প্রাণী দেহেও কিন্তু অ্যামাইটোসিসের কিছু কিছু ধাপ হয়। উদাহরণস্বরূপ, ও হ্যাঁ, আরেকটা জায়গায় হয়, আমাদের বীজের এন্ডোস্পার্মে হচ্ছে, এখানে বীজের এন্ডোস্পার্ম এখানেও কিন্তু আমাদের অ্যামাইটোসিস হচ্ছে। বীজের এন্ডোস্পার্মটা কি, এটা মেইনলি আমাদের বীজের ভিতরের একটি টিস্যু। ওকে, দেন আর কোথায় কোথায় হচ্ছে, আমাদের তরুণাস্থিতে হচ্ছে। কোথায় হচ্ছে, তরুণাস্থিতে কিন্তু আমাদের অ্যামাইটোসিস হচ্ছে। দেন আমরা মনে রাখবো আমাদের মানব দেহের ভ্রূণ পর্দায় হচ্ছে। কোথায় হচ্ছে, ভ্রূণ পর্দাতে আমাদের অ্যামাইটোসিস হচ্ছে। এবং আমরা মনে রাখবো মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে, ঠিক আছে। সো এই সকল জায়গায় আমাদের মেইনলি অ্যামাইটোসিস গুলো হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে মাথায় রাখতে হবে। আমরা পরে এতটুকু কিন্তু এগুলো বইয়ের সব বাইরে, তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে এইটুকু দেওয়া নেই, আমরা এগুলো এক্সট্রা পড়ব, যে কোনো ভর্তি পরীক্ষা দিয়ে দিতে পারে। এখন আমাদের এখানে কিছু তাৎপর্য আছে তিনটা। অ্যামাইটোসিস থেকে জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে, কে বলেছেন, এগুলো উক্তি কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, অ্যাডমিশনে আসে মাঝে মাঝে, স্ট্রাসবার্জার বলছে। আরেকটা উক্তি আছে, আমাদের কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হয়, তাই না, এগুলো প্রথম পেজেই পেয়ে যাবা। কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, এই কথাটা বলেছেন রুডলফ ভিরশাউ। এই কথাটা কে বলেছেন, রুডলফ ভিরশাউ। ঠিক আছে। দেন আমাদের বলছে যে এককোষী জীবের ক্ষেত্রে এটাই সবচেয়ে ফলপ্রসূ প্রক্রিয়া, যেটা আমরা দেখছি অলরেডি এককোষী জীবেই হচ্ছে। দেন আমাদের এখানে আছে এসসিপি উৎপাদনের ভূমিকা রাখে। এসসিপির ফুল মিনিংটা যদি আমরা দেখি, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে। তো দেখো, সিঙ্গেল সেল মানে কি, সিঙ্গেল মানে এক, সেল মানে কোষী, এক কোষী প্রোটিন। তো এই এসিপিটা মেইনলি আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই পাই। এবং এই প্রোটিনটার কাজ কি, এগুলো মেইনলি আমাদের গরুর খাবার বা বিভিন্ন জায়গায় এই প্রোটিনগুলো দেওয়া হয়ে থাকে, বুঝছো। সো এই ছিল অ্যামাইটোসিস, খুবই ইজি একটা টপিক। আমরা যদি দেখি, প্রথমে আমরা একটু দেখবো এখানে কি কি হচ্ছে সংজ্ঞা থেকে, দেন আমাদের কোথায় হচ্ছে তাৎপর্য দেখছি। আমাদের নেক্সট টপিকে আমরা যদি চলে যাই, সেটা হবে কোষ চক্র, ঠিক আছে। আচ্ছা, সো এখন কোষ চক্র জিনিসটা তোমাদের কাছে নতুন, তাই না। আমরা যারা কোষ বিভাজন দেখছি, এর আগে আমরা হয়তো এই টপিকটা পাই নাই। এখন আমরা যদি একটু দেখি যে কোষ চক্র জিনিসটা কি, তো একটা কোষ ধরো আমাদের সৃষ্টি হইলো, বিভাজনের মাধ্যমে কি হইলো, সৃষ্টি হইলো। তো একটা কোষ সৃষ্টি হয়েছে, এর অবশ্যই বৃদ্ধি হবে, বৃদ্ধি পাবে না। আচ্ছা, একটা কোষ সৃষ্টি হলো, বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পরে আমরা সেটা কি হইলো, বিভাজন লাভ করলো, কি হইলো, বিভাজিত হইল। তো এই দেখো, একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, দেন আবার সৃষ্টি, আবার বৃদ্ধি, আবার বিভাজন, আবার সৃষ্টি। সো এই যে একটা সার্কেল না, একটা সাইকেল তৈরি হলো, একটা চক্র তৈরি হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে কোষ চক্র। তাহলে আমরা এইভাবে বলবো যে প্রক্রিয়ায় একটি কোষ সৃষ্টি, অতঃপর বৃদ্ধি, দেন বিভাজন হচ্ছে, তাকে আমরা বলতেছি হচ্ছে কোষ চক্র, তাই না। এখন আমরা এই কোষ চক্রকে দুইটা ধাপে ভাগ করছি, একটা হচ্ছে এম ফেজে ভাগ করছি, আর একটা হচ্ছে ইন্টারফেজে ভাগ করতেছি। মানে কি, এম ফেজটাকে আমরা বলতেছি মাইটোটিক ফেজ, মানে যেই ফেজে আমাদের কি হবে, মাইটোসিস, মায়োসিস হবে, এটাকে আমরা বলতেছি এম ফেজ। আরেকটা আমরা নতুন ধাপ দেখছি, এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজটাকে যদি আমি শর্টলি ডিসক্রাইব করি, সেটা হচ্ছে এটা জাস্ট কোষ বিভাজনের জন্য প্রস্তুত করে থাকে, ঠিক আছে। এখন এম ফেজ বা মাইটোটিক ফেজে আমাদের সময় লাগে মাত্র 5 থেকে 10% মোট কোষ চক্রে, আর 90 to 95% সময় লাগতেছে কোথায়, আমাদের ইন্টারফেজে। সো ইন্টারফেজ জিনিসটা আমাদের জন্য নতুন এবং অনেক বেশি সময় লাগতেছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ, তাই না। আমরা দেখবো আস্তে আস্তে। এখন এখানে আমরা একটু দেখি, ছোট ছোট কিছু কথা পড়া আছে। কোষচক্র আবিষ্কার করেছেন হাওয়ার্ড এবং বেল। আমাদের একটা মানুষের দেহে কয়টা কোষ থাকে এবং আমাদের জীবনকালে কোষগুলো কতবার বিভাজিত হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই কোষচক্রের ধাপগুলো দেখলাম, এখন আমাদের যদি আমরা বলি কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে কি, ঠিক আছে, এই কোষটাকে নিয়ন্ত্রণ করে একটা জেনেটিক প্রোগ্রাম। জাস্ট এতটুকুই আমাদের এখানে পড়া, একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এখন আমরা দেখো, উদ্দীপনা জিনিসটা কিন্তু প্রথম থেকেই পড়ে আসতেছি, তাই না। তো এই কোষ চক্রকে আমাদের উদ্দীপনা দিচ্ছে কারা কারা,
ঠিক আছে, কোষচক্রকে দুইটা উদ্দীপনা দেওয়া হয়, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। ঠিক আছে, আর একটা কি অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এটার বাহ্যিক উদ্দীপনাটা দিচ্ছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। হরমোন ও গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে, আর অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদের একটা যৌগ দিচ্ছে যেটাকে আমরা বলতেছি সাইক্লিন সিডিকে। এখন সাইক্লিন সিডিকে যৌগ দিয়ে আমরা একটু সামনে বিস্তারিত পড়বো এই যৌগটা নিয়ে। হ্যাঁ, বিস্তারিত বলতে খুবই অল্প পড়বো। এখন এই যে গ্রোথ ফ্যাক্টরটা দেখতেছি, আমাদের এই গ্রোথ ফ্যাক্টরগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? দুইটা জায়গায় তৈরি হয়। তোমাদের এই বইয়ে দেওয়া হয়েছে ডাব্লিউবিসি, বাট অ্যাকচুয়ালি এটা প্লেটলেট থেকেও কিন্তু তৈরি হয়। প্লেটলেট মানে কি? অনুচক্রিকা। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আর আমরা জানি আমাদের ইমিউন সিস্টেমের জন্য, দেখবা কিছু এমসিকিউ দেওয়া আছে, ইমিউন সিস্টেমের জন্য দায়ী তোমার যে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হয়, এগুলা পড়ে নিবা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কোষচক্র। এবার আমরা একটু কোষচক্রের ইন ডিটেলসে যাই, আমরা ধাপগুলা দেখব। তো প্রথম ধাপটা কি দেখব? আমাদের ইন্টারফেস ধাপটা দেখব। আচ্ছা, ইন্টারফেসটা কি? এটা হচ্ছে আমাদের প্রস্তুতি দশা বলা হচ্ছে। এটাকে কি বলতেছি আমরা? এটাকে প্রস্তুতি দশা। মানে আমাদের যে মাইটোটিক ফেজে প্রবেশ করবে তার আগে আমার কোষের যা যা দরকার সেগুলো মেনলি তৈরি হবে ইন্টারফেজে, এবং এই ইন্টারফেজ অবস্থায় আমার যে নিউক্লিয়াসটা হয় এটাকে আমরা মেনলি বলে থাকি বিপাকীয় নিউক্লিয়াস। কি বলবো আমরা এটাকে? বিপাকীয় নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি ইন্টারফেসটাকে দেখি, এটা তিনটা ধাপ আছে, মানে একটার পর আরেকটা হয় এরকম। সেটা হচ্ছে G1 S, ওয়েট এখানে ভুলে আমি G2 লিখে ফেলছি, এক্সট্রিমলি সরি, এটা হবে S, আর এখানে সরি ফর দ্যাট, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তো আমাদের এই তিনটা ধাপ, G1 ধাপ, S ধাপ, G2 ধাপ। ঠিক আছে, সো আমরা দেখব কোন ধাপে আসলে কি কি হচ্ছে, কোন ধাপ কোষকে কিভাবে প্রস্তুত করতেছে। তো প্রথমে আমরা যদি আসি G1 ধাপটাতে আসি, দেখো একটা কোষ সে মাইটোটিক ফেজে যে বিভাজন করবে কি না সেটা নির্ধারণ হবে আমাদের G1 দশায়। তাহলে আমাদের G1 দশায় হবে কি? কোষ বিভাজিত হবে কি না তা নির্ধারণ করে। কোষ বিভাজিত হবে কি না তা নির্ধারণ করতেছে। ঠিক আছে, এখন ধরো আমাদের এই কোষটার বিভাজিত হইল না, সে নির্ধারণ করলো যে এই কোষ আর বিভাজিত হবে না, তাহলে কি হবে? তখন সেটা আমৃত্যু আমাদের এই G1 দশায় থাকবে। তাহলে মনে রাখতে হবে যে কোষ বিভাজিত হয় না তা আমাদের আমৃত্যু কোথায় থাকবে? G1 দশাতেই থাকবে। আমৃত্যু G1 দশাতে থাকে। তখন বিজ্ঞানীরা দেখলো কি, যে এইটাকে আরেকটা নাম দিল তারা। G1 দশায় থাকে, তখন এই দশাকে তারা মেনলি বললো হচ্ছে, তখন তারা এই দশাকে নাম দিল হচ্ছে G0 দশা। কি দশা? G0 দশা। তাহলে আমাদের প্রথমটা G1 দশার যে প্রথম জিনিসটা পড়লাম সেটা হচ্ছে যে একটা কোষ বিভাজিত হবে কি না সেটা নির্ধারণ করবে। যদি সেটা বিভাজিত না হয় তাহলে সেটা আমৃত্যু জীবনেই থাকবে, এবং ওই দশাটাকে তখন আমরা বলবো G0 দশা। দেন আমাদের এখানে কি হচ্ছে? আমাদের সাইক্লিন প্রোটিন তৈরি হচ্ছে। এখানে আমাদের কি হচ্ছে? সাইক্লিন প্রোটিন তৈরি হচ্ছে। তো এই যে সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, যা আমাদের পরবর্তীতে সিডিকে এর সাথে যুক্ত হচ্ছে, এবং আমাদের কি করে? এবং আমাদের সমগ্র কোষচক্রটাকে ত্বরান্বিত করে, এবং কোষচক্রকে ত্বরান্বিত করতেছে, বা ইন্টারফেস দশাটাকে আমাদের ত্বরান্বিত করতেছে। সো আমি লিখি, এটা আমাদের ইন্টারফেসকে ত্বরান্বিত করতেছে। মেনলি এটা পুরো কোষচক্রকেই ত্বরান্বিত করে, গতি ত্বরান্বিত করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি সিডিকে জিনিসটা কি, তাই না? তো এই সিডিকেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটার একটা নাম আছে, নামটা কি? নামটা যদি আমরা একটু দেখি, সাইক্লিন
ডিপেন্ডেন্ট কাইনেস, ঠিক আছে। আচ্ছা, এই সাইটিন ডিপেন্ডেন্স কাইনেসটা আমাদের একটা জিনিস নিয়ন্ত্রণ করে, খুবই ইম্পর্টেন্ট, ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। এটা আমাদের কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখন প্রশ্ন করবো ফসফোরাইলেশনটা কি? নবম অধ্যায়ে তোমাদেরকে পড়াবো, উদ্ভিদ সারি তত্ত্বে, এখানে এটিপি তৈরি হচ্ছে মূলত, ঠিক আছে। ওকে, আমরা যদি দেখি দেন আমাদের জীবন দশায় কি হচ্ছে, আমরা জানি আমাদের ডিএনএ রেপ্লিকেশন দরকার হয়, তো কেন দরকার হয় সেটাও আমরা দেখব। তো এই ডিএনএ দেন আরএনএ ও প্রোটিন রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। এখানে কি হয়? ডিএনএ, আরএনএ ও প্রোটিন রেপ্লিকেশনের উপাদান তৈরি হচ্ছে। ঠিক আছে, তো দেন আমাদের লাস্টে কত সময় লাগতেছে? আমাদের মোট ইন্টারফেসের 30 to 40% সময় আমাদের জীবন ধাপে লাগতেছে। সো এই হচ্ছে আমাদের জীবন ধাপ, ঠিক আছে। দেন আমাদের জীবনের পরে কোথায় যাবে? আমাদের যাবে হচ্ছে এস ধাপে। এসটাকে আমরা বলতেছি সিনথেসিস। সিনথেসিস মানে কি? সংশ্লেষণ। তাহলে এখানে কার সংশ্লেষণ ঘটবে? এখানে আমাদের ডিএনএ সংশ্লেষণ ঘটবে। তো আমাদের এই এস দশার প্রধান কাজটা, এখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হবে। কি হবে? এখানে আমাদের মেইনলি ডিএনএ রেপ্লিকেশন হবে। এখানে আমাদের মেইনলি কি হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। দেখো, ডিএনএর উপাদানগুলো তৈরি হয়েছে, দেন রেপ্লিকেট হয়েছে। এখন এই যে ডিএনএ রেপ্লিকেশন হইল, তখন আমাদের অ্যাকচুয়ালি কি হইল? আমাদের একটি দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একটি দ্বিতন্ত্রী মানে দ্বিসূত্রক, একটি দ্বিসূত্রক ডিএনএ থেকে আমাদের কয়টা হইল? দুইটা হইল না? দুইটি দ্বিসূত্রক ডিএনএ হইল, দুইটা দ্বিসূত্রক ডিএনএ হইল। তো এখন এই যে দুইটা দ্বিসূত্রক যখন ডিএনএ হইল, তাহলে আমাদের কি ডিপ্লয়েড কোষে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়ে গেল না? তখন আমাদের কি হইতেছে? আমাদের যে ডিপ্লয়েড কোষটা আছে, ডিপ্লয়েড কোষে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর ডিপ্লয়েড কোষে যখন ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয় তখন কি হয়? দেখো, পড়ানো হয়েছিল, তখন আমাদের কোষ বিভাজনটা শুরু হওয়ার জন্য আমাদের মানে প্রস্তুতিটা শুরু হয়ে যায় মেনলি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এস দশায় কি আরো কিছু ঘটে? এস দশায় আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ ঘটবে। এখানে আমাদের কি ঘটবে? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। সো এই হচ্ছে আমাদের এস দশার কাজ, ঠিক আছে, খুব ইজি। এখানে আমাদের মেনলি কি হচ্ছে? সবকিছু সংশ্লেষিত হচ্ছে। লাস্ট যেটা আমাদের জি2 দশা। এখন জি2 দশা, আচ্ছা জি মানে কি তোমরা সেটা জানো? জি মানে হচ্ছে গ্যাপ। তো জি2 দশা আমাদের কি কি হচ্ছে? এখন দেখো, জি2 দশা যখন শেষ হবে তখন আমাদের কোথায় যাচ্ছে? এম ফেজে, মাইটোটিক ফেজে। তার মানে আমরা বলবো মাইটোটিক ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে। এটাকে কি বলবো? এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে, ঠিক আছে। ওকে, দেন আমরা আসে দেখি যে জি2তে আসলে কি হচ্ছে। মেইনলি এখানে আমাদের মাইক্রোটিউবিউলস তৈরি হবে। এখানে কি তৈরি হবে? মাইক্রোটিউবিউলস তৈরি হবে। এখন মাইক্রোটিউবিউলস কেন তৈরি হয়? মানে মাইক্রোটিউবিউলস তৈরি হয় না, মেইনলি মাইক্রোটিউবিউলস তৈরির উপাদানগুলো মেইনলি সংশ্লেষিত, মাইক্রোটিউবিউলস তৈরির উপাদান সংশ্লেষিত হয়। এখন মাইক্রোটিউবিউলস কেন দরকার? মাইক্রোটিউবিউলসটা মেইনলি আমাদের উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু তৈরি করে। এখন মাইক্রোটিউবিউলস কি করতেছে? উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু তৈরি করে, তাই না? স্পিন্ডল তন্তু যদি না তৈরি হয়, কোষ বিভাজন কি হবে? হবে না। স্পিন্ডল তন্তু তৈরি করে, এবং এই স্পিন্ডল তন্তু তৈরি করতেছে কোথায়? উদ্ভিদ কোষে তৈরি করতেছে, ঠিক আছে, উদ্ভিদ কোষে তৈরি করতেছে, ঠিক আছে। এখন প্রশ্ন যদি বলি প্রাণী কোষে স্পিন্ডল তন্তু কে তৈরি করতেছে, সেটা সেন্ট্রিওল, ঠিক আছে। প্রাণী কোষে স্পিন্ডল তন্তু তৈরি করতেছে সেন্ট্রিওল। এখানে আমার লেখার জায়গা নেই, আমি নেক্সট পেজে লিখে দিব, ঠিক আছে। ওকে, এছাড়া এখানে আর কি হচ্ছে? আমরা যদি একটু দেখি, আমাদের একটা সেন্ট্রোসোম থেকে দুইটা সেন্ট্রোসোমে পরিণত হবে। একটা সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোমে
দুটি সেন্ট্রোসোম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের সেন্ট্রোসোম কি করতেছে, প্রাণীকোষে স্পিন্ডল তন্তু তৈরি করতেছে। আচ্ছা, এখন দেখো G2 থেকে আমাদের যখন তোমাদের কি যাবে, এম ফেজে যাবে না, তখন মেইনলি আমাদের একটা দরকার হয়, কি দরকার হয়, একটা ফ্যাক্টর দরকার হয়। তো G2 থেকে যখন আমাদের এম ফেজে যাবে তখন আমাদের ফ্যাক্টর দরকার হয় MPF, যেটাকে আমরা বলতেছি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটাকে আমরা কি বলতেছি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলতেছি, ঠিক আছে। এটার প্রয়োজন হয়, আরে জায়গায় তো নেই, প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে। সো এটার আমাদের একটু প্রয়োজন হচ্ছে। সো এই হচ্ছে মেইনলি আমাদের G2, ঠিক আছে। দেন আমাদের কই চলে যাচ্ছে, আমাদের তোমার আবার দেখো অনেক কিছু কিছু কোষ, আমরা বলছি না যে কোষ বিভাজিত হয় না, জীবন দশায় থাকে, কিছু কিছু কোষ সবকিছু পার হয়ে আবার G2 তে এসে আটকে যায়, ওরা আর বিভাজিত হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এখন আমরা এখানে একটু সময়টা মিস দিছি, আমরা যদি একটু দেখি যে এসতে আমাদের মেইনলি সময় লাগতেছে হচ্ছে 30 থেকে 50% মোট ইন্টারফেসের, আর আমাদের G2 তে লাগতেছে 20 থেকে 30%। সো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ে ফেললাম, যেটা থেকে অ্যাডমিশনে বরাবরের মতো প্রশ্ন থাকে, মোটামুটি প্রশ্ন থাকে এখান থেকে, এবং খুবই বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সটে, আমাদের কোষচক্রের নিয়ন্ত্রক। কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে দুইটা না, মেনলি একটা সাইক্লিন সিডিকে যৌগ, ঠিক আছে। এই সাইক্লিন সিডিকে যৌগ, এখন এই সাইক্লিন সিডিকে যৌগটা মেনলি আবিষ্কার করছে কে, এটা আবিষ্কার করে ফেলছিল ভুলে, এটা আবিষ্কার বিজ্ঞানী যে টিমোথি হান্ট। তো এই বিজ্ঞানী টিমোথি হান্ট যখন তিনি সি আর্চিনের ডিমের সংশ্লেষণ করতে গেছিল, ডিমের প্রোটিন সংশ্লেষণ, সি আর্চিন এর ডিমের প্রোটিন সংশ্লেষণ করতে গেছিল, ডিমের প্রোটিন সংশ্লেষণের সময় মেইনলি তিনি এই সাইক্লিন প্রোটিনটা আবিষ্কার করে, প্রোটিন সংশ্লেষণের সময়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। দেখো আমাদের সাইক্লিন প্রোটিন 4 প্রকার হইতেছে। সাইক্লিন কয় প্রকার, সাইক্লিন 4 প্রকার। আমরা যদি প্রকারভেদগুলো দেখি, এগুলা কি কি আছে, DE, AB। তো আমরা একটা সিরিয়াল মনে রাখবো এটার, DE, দেন প্রথম থেকে AB, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যখন কোষচক্র পড়ছিলাম, ফার্স্টলি আমরা দেখছিলাম কি, সেটা হচ্ছে আমাদের যে ধাপের পরিবর্তন করতেছে, সাইক্লিন ডি যেটা, সেটা G1 থেকে এস থেকে G2। তো আমরা বলতে পারি আমাদের পর্যায়ের পরিবর্তন করতেছে বা ধাপ পরিবর্তন করতেছে। কি করতেছে, দেন আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করতেছে, আর ত্বরান্বিত করতেছে কে, এ, আর বাকি যে মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ অন্য প্রয়োজনীয় উপাদানগুলো বি তৈরি করতেছে। তো আমরা এগুলো একটু দেখবো, আমাদের গুরুত্বপূর্ণ। দেখো কোষচক্রের বিভিন্ন সময়কাল, এগুলো তোমাদের বইয়ে নাই, তোমরা একটু এটা ভালো করে নোট করে রাখবা যে কোষচক্র হতে মেনলি 24 ঘন্টা, আর আমরা যদি প্রকৃত কোষেরটা দেখি সেখানে আমার সময় লাগে 20 থেকে 30 মিনিট, ইস্টে 90 মিনিট, জীবন দশাতে আমরা পার্সেন্ট পড়ছি, বাট আমরা এখন ঘন্টা পড়বো, 6 থেকে 12 ঘন্টা, এসতে 6 থেকে 8 ঘন্টা, G2-তে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতেছে। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের কোষচক্রের নিয়ন্ত্রক। কি পড়বো আমরা, নিয়ন্ত্রক পড়বো কিছু। এখন তো আমরা দেখলাম নিয়ন্ত্রক একবার পড়ছি, বাট এটা আমরা আরো অন্য নিয়ন্ত্রক পড়বো এখন। দেখো এটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো আমরা একটা নিয়ন্ত্রক পড়ছি অলরেডি, সেটা হচ্ছে সাইক্লিন সিডিকে, তাই না। তো এই নিয়ন্ত্রকটা আমাদের কি করতেছে, খেয়াল করো, এ হচ্ছে তোমার আমাদের কি করতেছে, দশার পরিবর্তন করতেছে, পরিবর্তন করে, প্লাস আমাদের কি করতেছে, কোষচক্রের গতি ত্বরান্বিত করতেছে, তাই না। কোষচক্রের গতি ত্বরান্বিত করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা আরেকটা পড়বো, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লিন সিডিকে MPF। দেখো MPF মানে কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা কি করতেছে, এইটা হচ্ছে মেইনলি কোষচক্র শুরু করার নির্দেশ দেয়। তাহলে এ কি করতেছে, কোষচক্র শুরু করার নির্দেশ দিচ্ছে, ঠিক আছে। ওকে, দেন আমরা দুইটা প্রোটিন পড়বো, P53 প্রোটিন, P27 প্রোটিন। একটা হচ্ছে P53 প্রোটিন, এগুলো P53 প্রোটিন যেটা করতেছে, এটা কোষচক্র ডাইরেক্ট বন্ধই করে দেয়। এটা যদি তোমার কোষের ভিতর থাকে,
কোষচক্র বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যায়। দেন আমাদের আরেকটা প্রোটিন আসবে P27 প্রোটিন। এই প্রোটিনটা কি করে, মেইনলি এটা সিনথেসিস দশায় প্রবেশে বাধা দিবে। এটা কি করবে, মেইনলি আমাদের সিনথেসিস দশায় প্রবেশে বাধা দিবে। ঠিক আছে, বাধা দেয়। ওকে, সো এই হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, এগুলো বই নাই তোমাদের, এগুলো একটু দেখে নিবা। দেখো সিনথেসিস দশায় এখান থেকে প্রশ্ন আমি ঘুরে পেঁচায় করতে পারি, তাই না? আমি বলতে পারি যে G1 থেকে অপর দশায় প্রবেশে বাধা দিচ্ছে কোন প্রোটিন, বা কোন প্রোটিনের কারণে ডিএনএ আমাদের সিনথেসিস হচ্ছে না। তো এরকম আমি বিভিন্ন টাইপের প্রশ্ন আমি করতে পারি, এখান থেকে চাইলেই পারি। আমাদের সবকিছু পড়তে হবে, বাদ আমরা কিছুই দেব না। সো এই ছিল আমাদের কোষচক্র নিয়ে যাবতীয় কথা। দেন আমাদের এখানে ইন্টারফেজ আর এমফেজের মধ্যে একটা পার্থক্য দিছে। এমফেজটাকে আমরা বলতেছি মাইটোটিক ফেজ, এবং আমরা যদি একটু স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখি, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটা হতে সময় লাগে মেইনলি 1 থেকে 1.5 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। দেন পার্থক্য দিছে, আমরা অলরেডি জানি ইন্টারফেসটা প্রস্তুতি দশা আর এমফেজ আমাদের বিভাজিত হচ্ছে। সময়টা অলরেডি পড়ে আসছি, এই দুইটা আমরা একটু পড়বো। ঠিক আছে, 3 নম্বরে দেখো বলছে যে ইন্টারফেসটা হচ্ছে বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি। এখন আমাদের হয়তো যদি এটা মনে না থাকে আমরা কিভাবে বুঝবো, দেখো এমফেসটাকে বলতেছি বিভাজন পর্যায়ে, তার মানে কি বিভাজিত হইলে কি হয়, কোষ তৈরি হয়। কোষ তৈরি মানে কি বিস্তার ঘটতেছে, ওই যে বিস্তার এবং বিভাজন ঘটতেছে। এখানে বংশগতীয় বস্তু হিসেবে ক্রোমাটিন থাকতেছে, এখানে বংশগতীয় বস্তু হিসেবে ক্রোমোজোম থাকতেছে। সো আমাদের এগুলো একটু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আজকের টপিক, এখানে আমরা পড়লাম কোষচক্র পর্যন্ত। দেন পরের টপিকে আমরা দেখব হচ্ছে মাইটোসিস পর্যন্ত। ঠিক আছে, মানে মাইটোসিসটা শেষ করে দিব। সো দেখো আমরা কি কি পড়লাম আমি একবার তোমাদেরকে রিভিউ করে দিই। হ্যাঁ, সো প্রথমে আমরা দেখলাম যে কোষ বিভাজনের বেসিক কিছু কারা কারা আবিষ্কার করছে। আমাদের এখানে প্রাণীর নাম জানতে হবে, সামুদ্রিক স্যালামেন্ডার এগুলো জানতে হবে। দেন আমাদের এখানে কোষ বিভাজন কখন শুরু, এগুলো তোমাদের বইয়ের বাইরে ইনফরমেশন, এক্সট্রা ইনফো এগুলো। ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে। যদিও ভার্সিটির জন্য এক্সট্রা ইনফো খুব বেশি লাগে না, বাট আমরা তাও পড়বো, আমরা কোনো কিছু বাদ দিব না। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে ইনাফ টাইম আছে আমরা সবই পড়বো। ঠিক আছে, যেন আমরা এগুলো নামগুলো একটু পড়ে ফেলবো, এমসিকিউতে আসে। এখানে প্রকারভেদ আছে, ইউনিক ক্রোমোজোমগুলো একটু পড়ে থাকবো। সংখ্যামূলক জিনিসগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সংখ্যামূলক প্রশ্নগুলো একটু বেশি আসে। দেন আমাদের এই যে কোথায় হচ্ছে এগুলো একটু দেখে নিব। দেন আমাদের এখানে কোষচক্র যেটা বললাম, সংখ্যামূলক ইনফোগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, সংখ্যামূলক পার্সেন্টেজ। তাছাড়া আমাদের সবকিছু দেখবো, জেনেটিক প্রোগ্রাম, বাহ্যিক হরমোন, অভ্যন্তরীণ, এগুলো আমরা সবকিছু দেখবো। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের মেবি এখানে ওকে, দেন আমরা তো ইন্টারফেসের ধাপ দেখলামই, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এই পেজটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার একটা পেজ। এখান থেকে প্রশ্ন মোটামুটি পেয়ে যাবাই তোমরা। ঠিক আছে, দেন আমরা দেখতেছি কোষচক্রের নিয়ন্ত্রক আছে, এখানে কিছু নিয়ন্ত্রকগুলো ভালো করে পড়তে হবে। লাস্টলি আমাদের এই হচ্ছে টপিক শেষ। সো আজকের জন্য এতটুকুই, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো তোমাদেরকে দেখা দিব। ওকে।